পর এখন আমি ওই মৃত্যুকে মনে হয় সামনে দেখতে পাচ্ছি, এরকম অবস্থা। কাগজ দুটি শব্দ লেখা তাতে প্রস্তুত থাকিস, সঙ্গে কাফন সদৃশ এক টুকরো কাপড়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দর্শক, আপনারা জানেন যে গতকালকে সারা বাংলাদেশে একটা ঘটনা সকলের দৃষ্টিতে এই মুহূর্তে আকর্ষিত হয়ে আছে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, অবশেষে প্রধানমন্ত্রীর কাছে প্রাণ ভিক্ষা চাইলেন। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে সাবেক পুলিশের আইজিপি বেনজির আহমেদ তিনি তার সম্পদের পাহাড় গড়েছে, যেটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া খুব ভাইরাল হয়ে পড়েছে এবং সবাই অবাক হয়ে গিয়েছে। দর্শক শ্রোতা, আমরা আজকে আরও জানবো বর্তমান যে রাজনৈতিক অঙ্গনে সর্বশেষ আপডেটগুলো রয়েছে, তার সর্বশেষ খবরগুলো। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব কথা না বেরিয়ে চলুন আমরা আসলে ঘটনাটা কি সে বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দর্শক, আপনারা জানেন যে গতকালকে সারা বাংলাদেশে একটা ঘটনা সকলের দৃষ্টিতে এই মুহূর্তে আকর্ষিত হয়ে আছে, বা ঘটনার সম্পর্কে আসলে ভেতরের ঘটনাটা কি এটা জানার খুবই চেষ্টা ছিল। যে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যে বিমান, সেই বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন আমাদের স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ ভাই। কত সুন্দর একটা চেহারা ছিল মাশাআল্লাহ। আমি ওনার পরিবারের ছবিটা দেখে আমার নিজের পরিবারের কথা মনে হলো যে আমারও মেয়েটা বড়, ছেলেটা ছোট, আর ওনার বাচ্চাদের কাছাকাছি। তো আমরা আল্লাহর কাছে দোয়া করি প্রথমে, আল্লাহ যেন তার জীবনের সকল গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতুল ফেরদাউস দান করে। তার স্ত্রী, তার মা বাবার আর্তনাদ আমরা দেখছি যে প্রায় পাগল প্রায় হয়ে গেছে। স্বাভাবিক, চোখের সামনে ছেলের এই অকাল প্রয়াণ যেটা, সেটাকে মেনে নেওয়া খুবই কষ্টকর। তো আসুন, মানে ঘটনাটা কি হয়েছে আমরা স্ক্রিনের এক অংশে আপনারা ফুটেজটা দেখতে পাচ্ছিলেন। এখানে প্রথম ধাপে যেই ধাক্কাটা ছিল সেটা থেকে কিন্তু আমাদের ভাই সেভ হয়ে গেছিলেন, কিন্তু পরবর্তী সময়ে তিনি মারাই গেলেন। চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে যে বিধ্বস্ত বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি, এটা এখানে আসলে যাওয়ার পেছনের কারণ হচ্ছে যখন বিমানটা উড্ডয়ন করেছিল তারা, সেখানে তখন প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ছিল। তো যান্ত্রিক ত্রুটি ধরা পড়ার পর যেহেতু তারা পাইলট, তারা জানে যে ওই মুহূর্তে কি করতে হবে। দেখেন, দেশের জন্য, যে আমরা বলি না সেনাবাহিনী বিমান বাহিনী দেশের জন্য ডেডিকেটেড, আমাদের এই আসিম ভাই তিনি এটা প্রমাণ করে গেছেন। তিনি চাইলে বিমানটাকে অন্য কোথাও ল্যান্ড করতে পারতেন বা সেখান থেকে বিমানটা থেকে সরে যেতে পারতেন, কিন্তু তিনি ভাবলেন কি দেশের এত বড় একটা সম্পদ, একটা বিমান, এটা তার দায়িত্বে আছে। তিনি করলেন কি, আগুন ধরার পরে এটা নিয়ে গেলেন কোথায় যেন বিমানটা বেশি ক্ষতিগ্রস্ত না হয়, কর্ণফুলী নদীর দিকে। আর এই সময়টাই বেসিক্যালি কোথাও না কোথাও তার জন্য কাল হয়ে গেল। বলা হচ্ছে যে আগুন ধরে যাওয়ার পর বড় ধরনের ক্ষতি এড়াতে দুই বৈমানিক অত্যন্ত সাহসিকতা এবং দক্ষতার সঙ্গে বিমানটিকে বিমানবন্দরের কাছে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে সরিয়ে জনবিরল এলাকায় নিয়ে যান। আর আমরা যদি দেখছি যে বিজ্ঞপ্তিতে বলা হয় বিমান বাহিনীর একটি ইয়াক 130 প্রশিক্ষণ বিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসাবে সকাল 10:25 চট্টগ্রামের বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক থেকে উড্ডয়নের পর প্রশিক্ষণ শেষে ফেরার সময় কর্ণফুলী নদীর মোহনার কাছে দুর্ঘটনায় পতিত হয়। দুর্ঘটনার পর বৈমানিক উইং কমান্ডার মোহাম্মদ সোহান হাসান খান এবং স্কোয়াড্রন লিডার যিনি মারা গেলেন আমাদের আসিম জাওয়াদ জরুরি প্যারাশুট দিয়ে বিমান থেকে নদীতে অবতরণ করেন। দুই বৈমানিককে বাংলাদেশ বিমান বাহিনী এবং নৌবাহিনীর উদ্ধারকারী দল এবং স্থানীয় জেলেদের সম্মিলিত প্রচেষ্টায় উদ্ধার করা হয়। বৈমানিকদের মধ্যে স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত চিকিৎসার জন্য বিএনএস পতেঙ্গাতে নেওয়া হয়েছিল। এই সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বলা হচ্ছে যে আমাদের আইএসপিআর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আমাদের আসিম জাওয়াদ ভাই 1992 সালের 20 মার্চ মানিকগঞ্জের সাটুরিয়া থানার গোপালপুর গ্রামে এক পরিবারে জন্মগ্রহণ করেছেন। তার বাবা আমানুল্লাহ এবং মা নীলুফা আক্তার। 2007 সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে এসএসসি, 2009 সালে এইচএসসি এবং 2012 সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকে বিএসসি পাশ করেন এই মানে বিমান প্রশিক্ষণের উপরে। পরে তিনি 2010 সালের 10ই জানুয়ারি বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দেন। 2011 সালের 1 ডিসেম্বর ক্যাডেটদের জন্য সর্বোচ্চ সম্মান সোর্ড অফ অনার তিনি পেয়েছিলেন। আর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তিনি ছিলেন। সাফল্য এবং স্বীকৃতি স্বরূপ অনেক ধরনের ট্রফি পেয়েছেন। মাত্র 32 বছর 1 মাস 20 দিনে তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন। আর এই ধরনের দুর্ঘটনা অনেকে এটা নিয়ে ফেসবুকে লেখালেখি করছেন যে বিমান বাহিনীর বিমান লক্কর চক্কর। নৌ খেয়াল রাখতে হবে যে এই ধরনের দুর্ঘটনা সারা পৃথিবীতেই ঘটে, আমেরিকাতেও ঘটে, যুক্তরাজ্যে ঘটে, ভারতেও ঘটে, তাই না? তো এটা নিয়ে আসলে সবকিছু নিয়ে ওই বক্তব্য দেওয়ার সময় আমার মনে হচ্ছে একটু মাঝে মাঝে ভাবা উচিত। আমরা দোয়া করি যেন তার পরিবারকে আল্লাহ
এই শোক সইবার ধৈর্য ধারণ করে। আমি তার মার চিল্লাপাল্লা দেখতেছিলাম, আন্টি কান্না করতেছিল, বলছিল আমার ছেলে না আসলে ভাতই খাবো না। আবার বাচ্চাগুলো কান্না করতেছিল। কি বলবো বলেন। তবে তিনি চলে গেছেন, কিন্তু ইতিহাসে নাম লিখিয়ে গেছেন। একটা বিমান বাঁচাইতে গিয়েও তিনি যে পরিচয়টা দিয়েছেন সাহসের, এটা বিরল এক ঘটনা। তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি। চিঠি পাওয়ার পর এখন আমি ওই মৃত্যুকে মনে হয় সামনে দেখতে পাচ্ছি, এরকম অবস্থা। এইভাবে আসি, এখন কতদিন থাকতে পারবো এইভাবে বেঁচে আল্লাহ জানে। সাদা কাগজ দুটি, শব্দ লেখা তাতে, প্রস্তুত থাকিস, সঙ্গে কাফন সদৃশ এক টুকরো কাপড়। খামে করে এমন 12টি একই রকম চিঠি পেয়েছেন খুলনা সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের 10 জন প্রশিক্ষক সহ 12 জন। রোববার দুপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এ চিঠি পান তারা। কুরিয়ার সার্ভিসের গুলশান শাখা থেকে পাঠানো চিঠিতে প্রেরকের স্থানে খন্দকার দেলোয়ার হোসেনের নাম রয়েছে। এ ঘটনায় নগরীর আড়ংঘাটা থানায় সাধারণ ডায়েরি করেন প্রশিক্ষণ কেন্দ্রের চিফ ইন্সট্রাক্টর মোহাম্মদ রিয়াজ শরীফ। আতঙ্কিত শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে তাদের বিরোধের জেরেই ঘটেছে এমন ঘটনা। চিঠি পাওয়ার পর এখন আমি ওই মৃত্যুকে মনে হয় সামনে দেখতে পাচ্ছি, এরকম অবস্থা। আমি এখনো মাকে বলিনি, আমার ওয়াইফকে বলছি এবং চুপ থাকতে বলছি, কাউকে যেন না বলে, বাচ্চাদেরও যেন না জানানো হয় বিষয়টা, তারা ভয় পাবে। এই জন্যে এইভাবে আসি। আমাদের একক যদি একটা চিঠি হতো তাহলে আমি বলতে পারতাম যে এটা আমার একা। ঠিক 12 জন, মানে ঠিক সুনির্দিষ্টভাবে 12 জন এককভাবে একই চিঠি একই হাতে লেখা, এবং গুলশান 2 থেকে চিঠিটাই আছে, ট্র্যাকিং নাম্বারও আছে। তবে আমার ধারণা প্রশাসন যদি ইচ্ছা করে এটা খুব ইজিলি, এটা কারণ সুন্দরবন কুরিয়ারের সব আউটলেটে আমি দেখেছি সিসিটিভি আছে, ইজিলি এটা মানে আইনের আওতায় আনতে পারবে। ঘটনা সম্পর্কে মুঠোফোনে অধ্যক্ষ জানান, সহকর্মীদের আচরণ অসহযোগিতামূলক হলেও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তিনি। আমি আমার দায়িত্ব বোধ থেকে থানাতে গিয়েছি, ওসি সাহেবের সাথে কথা বলেছি যে এই ব্যাপারে আমি ন্যায় বিচার চাই এবং এটা সঠিক তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে যে অপরাধী কে। আর পুলিশ বলছে, কুরিয়ার সার্ভিসের সূত্র ধরে চলছে তদন্ত। আমরা বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি এবং তদন্ত কার্য আমরা শুরু করে দিয়েছি। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, সরকারি সম্পদ নষ্ট, প্রতিষ্ঠানের গাছ কেটে বিক্রি, অধীনস্থদের নির্যাতন, প্রশিক্ষকদের সম্মানী না দেওয়া সহ নানা অভিযোগে একাধিকবার আন্দোলন করেছে শিক্ষক শিক্ষার্থীদের একাংশ। তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন। এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিও ভিডিওটি শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।